ডিয়ার ভিউয়ার্স, ভারতে একটা কথা প্রচলিত আছে যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আবার বাংলাদেশে এরকমই একটা কথা প্রচলিত আছে, অন্যের জন্য কবর খুললে নিজেকেই সেই কবরে পড়তে হয়, ওপরওয়ালা সব দেখছেন। হঠাৎ কেন কথা বললাম? কারণ এ মাসে আমাদের নতুন একটা বিপজ্জনক প্রতিবেশী দেশের সাথে এই দুটো কথা একসাথে ফলতে শুরু করেছে। কেন বলছি কথা? আসলে যে বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটা পত্রিকায় প্রকাশিত একটা সংবাদে বলা হয়েছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টা কোম্পানির মধ্যে 136টা কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এদের মধ্যে 32টা কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। বিজনেস স্ট্যান্ডার্ড নামক এই রিপুটেড নিউজ পেপারটা যে সময় এই সংবাদকে প্রকাশ করেছে, সেই একই সময়ে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামের আরেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের শিল্প খাতের সংকটের ফলে প্রতিবেশী দেশ ভারত উপকৃত হচ্ছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী এর ফলে ভারতীয় টেক্সটাইল হাবগুলো যেমন তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে নতুন করে অর্ডার আসছে গার্মেন্টসে। বিশেষ করে তামিলনাড়ুর তিরুপুর নামক একটা জায়গায় যেখানে এত বেশি অর্ডার আসছে, সেখানে সব ফ্যাক্টরিগুলোতে ওভার টাইম এবং ডাবল শিফটে কাজ করতে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। দেখুন, বাংলাদেশে গত 3 মাসে যেরকম রাজনৈতিক অস্থিরতা চলছে, যেভাবে বাংলাদেশের উপদেষ্টারা দেশের উন্নয়ন নিয়ে কথা কম আর ভারত বিদ্বেষ নিয়ে কথা বেশি বলছে, সেক্ষেত্রে এটা তো হওয়ারই ছিল। কিন্তু যেহেতু আমি একজন ভারতীয় শিক্ষক, তাই ঠান্ডা মাথায় এটা আমরা বিশ্লেষণ করব, এর থেকে শিক্ষা নেব এবং এই অবস্থার সুযোগ নিয়ে ভারত কি লাভ করতে পারে তার দিশাও খুঁজব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। দেখুন, আমরা যারা একটু আধটু খবর রাখি তারা সবাই জানি যে গার্মেন্ট শিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কেন কথা বলছি? কারণ শেখ হাসিনার শাসনকালে বিগত 15 বছর ধরে দেশটার অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে কাজ করেছে কিন্তু এই গার্মেন্টস শিল্প। শেখ হাসিনার শাসনকালে প্রকাশিত একটা পরিসংখ্যান অনুযায়ী গার্মেন্ট শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% ছিল। টাকার অঙ্কে যার ভ্যালু প্রায় $80 বিলিয়ন বেশি, যেটা বাংলাদেশের মোট শিল্প উৎপাদনের প্রায় 20%। শুধু তাই নয়, এই শিল্পে প্রায় 40 লাখ মানুষ কাজ করত, যাদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিল মহিলা শ্রমিক। আর গার্মেন্টসের কর্মসংস্থান ছিল দেশটির মোট কর্মসংস্থানের 12 থেকে 13%-এরও বেশি। ডক্টর ইউনূস দেশটা সর্বনাশ করে দেওয়ার আগে বাংলাদেশকে রাইজিং স্টার অফ এশিয়া যে বলা হতো না, সেটা কিন্তু তাদের এই গার্মেন্টস শিল্পের জন্যই। কারণ 2017 সাল থেকে 2021 সাল অবধি ধারাবাহিকভাবে বাংলাদেশ পৃথিবীর গার্মেন্ট শিল্পে একদম 1 নম্বর অবস্থানে ছিল। যদিও 2022-এ এক ধাপ পিছিয়ে বাংলাদেশ রপ্তানি খাতে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারী দেশ হয়ে যায় বটে, এবং পরবর্তীকালে ভারত এবং ভিয়েতনামের মতো অন্যান্য দেশের গার্মেন্ট শিল্পে উন্নতি করলে বাংলাদেশ আরও কিছুটা পিছিয়ে পড়েছিল, একথাও সত্যি বটে। তবু গত বছর পর্যন্ত বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি এবং উৎপাদনে কিন্তু পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবেই বিবেচিত হতো। কারণ বিশেষত ইউরোপীয় ইউনিয়নে সবকটা দেশে বাংলাদেশ তখনও একটা মেজর গার্মেন্টস সরবরাহকারী দেশ হিসাবেই পরিচিত ছিল। আর সেই কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা 2025 সালের মধ্যে বাংলাদেশের মোট গার্মেন্টস রপ্তানি $100 বিলিয়ন পৌঁছানোর প্রেডিকশন পর্যন্ত করেছিল। খেয়াল করুন, আমি কিন্তু বারবার বলছি ছিল, মানে এখন কিন্তু আর নেই। গত 15 বছর ধরে শেখ হাসিনা তিলে তিলে যে শিল্পটাকে গড়ে তুলেছিলেন, গত 3 মাসে কুলাঙ্গার ইউনূস সেটাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শেষ যে করে দিয়েছে তার প্রমাণ কি আছে আপনার কাছে? দেখুন, আপনারা জানেন আমি লজিক এবং রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, আজও কিন্তু বলছি না। কিভাবে শেষ হয়েছে এবং কেন শেষ হয়েছে চলুন লজিক এবং রেফারেন্স সহ ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই। দেখুন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে ছোট বড় অসংখ্য গার্মেন্টস শিল্প গড়ে উঠেছিল, এটা তো সত্যি। এটার মধ্যে সর্ববৃহৎ গার্মেন্টস কোম্পানি ছিল বেক্সিমকো। বেক্সিমকো হলো বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল কংগ্লোমারেট। আমি এখানে বলে রাখি যে কংগ্লোমারেট হলো একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে একই সঙ্গে একাধিক শিল্প বা খাতে যারা কাজ করে। এই বেক্সিমকো গ্রুপ একটা কংগ্লোমারেট, কারণ এরা বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইনফরমেশন টেকনোলজির খাতে একসঙ্গে কাজ করে। বেক্সিমকো নামক এই যে একটা বহুজাতিক কংগ্লোমারেট কোম্পানি 1971 সাল নাগাদ স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল ঢাকায়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সফল ব্যবসায়িক গ্রুপের মধ্যে একটা। অনেকেই আপনারা এটা জানেন। ঔষধ, সেমিকন্ডাক্টর এবং রিয়েল এস্টেট এই সমস্ত ক্ষেত্রগুলো যদি বাদও দিই, এদের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পের কথাও ধরি, তাহলেও দেখা যাবে যে বেক্সিমকো বাংলাদেশের টেক্সটাইল শিল্পে একটা বিশাল প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়ে রয়েছে। এর অধীনে 170টার বেশি কোম্পানি রয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করে। এটি দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে
বাংলাদেশের পোশাক রপ্তানি করে। শেখ হাসিনার দেশ ত্যাগের আগ পর্যন্ত এই কোম্পানিটা বাংলাদেশের অর্থনীতিতে খুব ভালো রকমের ইনপুট দিত। আর তারপরে আমরা সকলে জানি সেই 5ই আগস্টের কালো দিন বাংলাদেশের আকাশে ঘনিয়ে এলো এবং তারপর থেকে 3 মাস কাটতে না কাটতেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামক পত্রিকায় প্রকাশিত একটা সংবাদে বলা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টি কোম্পানির মধ্যে 136টি কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এদের মধ্যে 32টি কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বেক্সিমকোর ঋণ পরিস্থিতিটা ভীষণই খারাপ। বিশেষ করে জনতা ব্যাংকের কাছ থেকে 23,000 কোটি টাকা ঋণ, এদের মধ্যে 19,000 কোটি টাকায় কিন্তু ব্যাড লোন হিসাবে চিহ্নিত হয়ে আছে। অবস্থাটা আশা করি বুঝতেই পাচ্ছেন, কিন্তু নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন এরকম অবস্থাটা হলো। আমরা এই পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব যে কেন বেক্সিমকোর মতো এত বড় কোম্পানির কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে লাভবান হচ্ছে। তবে তার আগে এর পেছনের প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন। দেখুন, প্রথমত বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কোনো এক অজ্ঞাত কারণে দেশের টেক্সটাইল কারখানার শ্রমিকরা প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। 26 এবং 27 নভেম্বরের খবর অনুযায়ী ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আশুলিয়া এবং গাজীপুরে এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল, এ কথা আমরা জানি। আমরা যে কোম্পানির কথা বলছি অর্থাৎ বেক্সিমকো, তার প্রধান ইন্ডাস্ট্রিয়াল পার্কও কিন্তু এই গাজীপুর এলাকাতেই অবস্থিত। আপনারা অনেকে জেনে থাকবেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকেই এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কারণে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। ঢাকার আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের মতো এলাকায় গার্মেন্টস কর্মীরা প্রায় 20% থেকে 30% বেতন এবং অন্যান্য সুবিধা আদায়ের জন্য রীতিমতো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে। দেখুন, হঠাৎ কেন এই বিক্ষোভ, সে কথা তো ভগবানই জানে, আমি তো জানি না। তবে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রতিবাদের কারণে 40% থেকে 50% গার্মেন্টস কোম্পানি তাদের উৎপাদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে রাখতে বাধ্য হয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য ভারতের কাঁচামাল সরবরাহটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই গার্মেন্টসের জন্য দরকারি তন্তু, সুতো, রং, আনুষঙ্গিক উপকরণ যেমন ফাইব্রিক, ডাই, এইগুলো বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য অত্যন্ত বড় সরবরাহকারী দেশ হিসেবে তো ভারত ছিল। কিন্তু আমরা জানি ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটা কিরকম। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রায় 35 থেকে 40% কাঁচামাল ভারত থেকে উৎপাদিত এবং সরবরাহিত হতো। কিন্তু গত 3 মাসে বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক এমন অবনতি ঘটিয়েছে যে বর্তমানে বাংলাদেশে গার্মেন্টসের পণ্য যে কাঁচামালের দাম সেটা কিন্তু 20 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। কাঁচামাল সরবরাহের ঘাটতি এবং লজিস্টিক খরচ বেড়ে যাওয়ার কারণে গার্মেন্টসের খাতের উৎপাদন খরচ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছে। ঢাকা ট্রাইবুন নামে একটা পত্রিকার মতে গার্মেন্টস শিল্পে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে প্রায় 15 থেকে 20% কোম্পানি তাদের উৎপাদনকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের গার্মেন্টস খাতের বেশিরভাগ কোম্পানি ঋণের কারণে সংকটে রয়েছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি গার্মেন্টস শিল্পের মোট ঋণের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। এর মধ্যে কিন্তু অনেকটাই ব্যাড লোন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোর তথ্য মতে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে গার্মেন্ট শিল্প ঋণ পুনর্গঠন বা ঋণ পুনর্বিনিয়োগে অসুবিধা হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি কিন্তু ঋণের অভাবে তাদের বর্তমানের উৎপাদনকে চালিয়ে যেতে পারছে না। চতুর্থত, বাংলাদেশি গার্মেন্ট শিল্পের রপ্তানির আয় গত বছর 17.9 বিলিয়ন মার্কিন ডলার ছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় 7 থেকে 10% কমেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতে এই পতন গার্মেন্টস কোম্পানিগুলোর জন্য একটা বড় ধাক্কা হিসাবে কাজ করেছে। কিন্তু কেন এই পতন? বিশেষজ্ঞদের মতে দুটি কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাজারে থেকে অর্ডার পাওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা কমে গেছে। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য গত 3-4 মাসে গার্মেন্টস কোম্পানিগুলো ঠিক সময়ে মালের অর্ডারটা ডেলিভারি করতে পারছে না। আর দ্বিতীয়ত, ভারতের সমুদ্র বন্দর বিশেষ করে কলকাতা, হায়দ্রাবাদ এবং চেন্নাই পোর্টের মাধ্যমে বাংলাদেশের যে গার্মেন্টস রপ্তানি হতো, সেই গার্মেন্টস রপ্তানির জন্য ট্রানজিট বন্দর হিসাবে ভারতের কোনো বন্দরকে বাংলাদেশ ইউজ করতে পারছে না। প্রায় 30 থেকে 40% বাংলাদেশি গার্মেন্টস পণ্য ভারতের মাধ্যমে যে আগে বিশ্বের বাজারে রপ্তানি হতো, সেইটা কিন্তু ইউনিশ সরকারের ভারতের সঙ্গে শত্রুতার ফলে রীতিমতো ধাক্কা খেয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এই অবনতির কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু রীতিমতো এই বৈদেশিক এক্সপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে। পঞ্চমত, ঢাকা ট্রাইবুনের রিপোর্ট অনুযায়ী ইউনিশ সরকারের 3-4 মাসে
গার্মেন্ট শিল্পে উপযুক্ত তহবিলের সহায়তা পাওয়ার ক্ষেত্রে রীতিমতো অব্যবস্থা দেখা দিয়েছে। বলা বাহুল্য, করোনা পরবর্তীতে শেখ হাসিনা সরকার আমলে গার্মেন্টস কোম্পানিগুলো যে স্পেশাল প্যাকেজ পেয়েছিল তার ছিটে ফোটাও কিন্তু এখন বরাদ্দ হচ্ছে না। সরকারের কাছ থেকে এই গার্মেন্ট শিল্পগুলো কোনো রকম ভাবে মনোযোগ তো পাচ্ছেই না। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে যে গার্মেন্ট শিল্প, সেখানে মনোযোগ দেওয়ার বদলে বর্তমান ইউনূস সরকার জাতীয় পতাকা চেঞ্জ, সঙ্গীত পরিবর্তন, হিন্দু নিধনযোগ্য চালু রাখা, এগুলোর দিকেই অনেক বেশি মনোযোগ দিয়েছে। আর যা হওয়ার তাই কিন্তু গার্মেন্ট শিল্পের সঙ্গে হচ্ছে। ষষ্ঠত, বাংলাদেশের বর্তমানে দক্ষ যে গার্মেন্টস ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু সংকট দেখা দিয়েছে। এই পয়েন্টটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কোম্পানিগুলোই তাদের গার্মেন্টস ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং টেকনিক্যাল স্টাফ হিসেবে কিন্তু ভারতীয়দেরকে নিয়োগ করত। আর এখন বাংলাদেশ যেভাবে মোল্লা আর জিহাদিদের হাতে চলে গেছে, তাই খুব স্বাভাবিকভাবেই ভারতীয়রা কিন্তু বাংলাদেশে আর নিরাপদ বোধ করছে না। দলে দলে কিন্তু ওই ইঞ্জিনিয়ার এবং স্টাফেরা ভারতবর্ষে ফিরে এসেছে। সপ্তমত হলো চাঁদাবাজি। দেখুন, এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে এই মুহূর্তে বাংলাদেশ একটা মগের মুলুকে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যাদের হাতে টাকা রয়েছে সেই শিল্পপতিরা এখন চাঁদার জুলুম থেকে বাঁচার জন্য দেশে না থেকে বিদেশে গিয়ে পড়ে থাকাটাই অনেক বেশি প্রেফারেবল মনে করছে। মূলত এই 7টা কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্প সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি এসে পড়েছে। অতএব এই গুরুতর সমস্যা নিয়ে সম্প্রতি বেক্সিমকোর অ্যাডভাইজরি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী এবং গৃহমন্ত্রীও কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সরকার বৈঠকে নির্দেশ দেয় যে শ্রমিকদের বেতন এবং ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। তবে বেক্সিমকোর কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন যে তাদের কাছে এনাফ অর্থ নেই, ফলে তারা কোনো রকম ভাবে বেতন পরিশোধ করতে পারবে না। বাংলাদেশে বেক্সিমকো কোম্পানির পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে সেখানে 32টা গার্মেন্টস কোম্পানি এবং টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে, সেগুলোকে এখনই নিলামে তোলা হবে এবং 136টি কোম্পানি যেগুলো টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করছে তাদেরকে আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি বেক্সিমকো ঋণের পরিস্থিতিও আরো খারাপ। আগেই বলেছি যে বাংলাদেশের জনতা ব্যাংকের কাছে এই কোম্পানিটির মোট ঋণের পরিমাণ হচ্ছে 23,000 কোটি টাকা। এর মধ্যে 19,000 কোটি টাকায় কিন্তু ব্যাড লোন বা খারাপ ঋণ হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আর এর পাশে আরো 3,400 কোটি টাকা বকেয়া রয়েছে, যা শীঘ্রই নন পারফর্মিং অ্যাসেট হিসাবে ঘোষণা করা হতে পারে। সরলভাবে বলতে গেলে বেক্সিমকো কোম্পানি রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে। অবশ্য শুধু বেক্সিমকো কোম্পানি নয়, বাংলাদেশে যে ভারতীয় এবং আন্তর্জাতিক পোশাক কোম্পানিগুলো কাজ করছিল তারাও কিন্তু একে একে তাদের ফান্ডকে বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়েছে। যেমন H&M, জারা, এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো, আবার আদিত্য বিড়লার ফ্যাশন অ্যান্ড রিটেলস, রিলায়েন্সের ট্রেন্ডসও কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে। সব মিলিয়ে গত 3-4 মাসে বাংলাদেশে প্রায় 700 থেকে 1000 ছোট এবং মাঝারি গার্মেন্ট শিল্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তো এই হলো বাংলাদেশের গার্মেন্ট শিল্পের করুণ পরিস্থিতির কথা। তবে কথাই আছে না, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। বাংলাদেশের আজকে এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয় সেটা হচ্ছে আমাদের ভারত। যদি জানতে চান কিভাবে, তো চলুন সে কথাও একটা একটা করে পয়েন্ট করে বলি। প্রথমত, ভারতের বিভিন্ন টেক্সটাইল হাব যেমন নয়ডা, সুরাট, লুধিয়ানার মতো বড় বড় শিল্প কেন্দ্রগুলো এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এদের মধ্যে আবার সবচেয়ে বেশি লাভ হয়েছে তিরুপুর নামক একটা ছোট্ট টেক্সটাইল হাবের। তিরুপুর হলো তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে 50 থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট শহর, যেটা আগে সামান্য কিছু অর্ডার পেত, কিন্তু এখন সেখানে এত বেশি অর্ডার আসছে যে সবগুলো ফ্যাক্টরি পূর্ণ ধারণ ক্ষমতায় কাজ করছে, এমনকি সেখানকার শ্রমিকদের ওভার টাইম পর্যন্ত করতে হচ্ছে। দ্বিতীয়ত, ভারতের বড় বড় টেক্সটাইল প্লেয়াররাও বাংলাদেশের এই পরিস্থিতির সুবিধা লাভ করেছে, যেমন অরবিন্দ মিলস, KPR মিলস, জিন্দাল, বর্তমানে রেমন্ড, ওয়েলস্প্যান, বোম্বে ডাইং, এই সমস্ত কোম্পানিগুলোতে একটা আচমকা নতুন রকমের বুস্ট এসছে। রেমন্ড কোম্পানি তো পরিষ্কার করে বলেই দিয়েছে যে বাংলাদেশে টেক্সটাইল সংকট শুরু হওয়ার পরে তাদের 200 কোটি টাকার অতিরিক্ত লাভ হয়েছে। কোম্পানিটি আরো জানিয়েছে সম্প্রতি তারা 200 কোটি টাকার বিনিয়োগ পর্যন্ত পেয়েছে। তৃতীয়ত, ভারতের উত্তরপ্রদেশ 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে চলেছে, আপনারা জানেন। এবং সম্প্রতি মুকেশ আম্বানিও জানিয়েছে যে উত্তরপ্রদেশের ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে তারা বড় অঙ্কের টাকা
বিনিয়োগ করবে। চতুর্থত, বাংলাদেশের গার্মেন্টস শিল্প সংকটের কারণে আমেরিকা এবং ইউরোপের বাজারে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতাকে কাজে লাগিয়ে ভারত যদি ইউকে এবং ইউএইতে FTA চুক্তিটা করতে পারে, তার ফলে ওই বাজারটা ভারতের দখলেই আসবে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে। অতএব সব মিলিয়ে ইকোনমিক্স টাইমসের খবরকেই যথার্থ বলে মনে হয়েছে যে ভারতের টেক্সটাইল শিল্প আগামী কয়েক বছরের মধ্যে 2 থেকে 3 বিলিয়ন ডলার লাভ করতে চলেছে। তো এই হলো সম্পূর্ণ গল্প। আশা করি কেস স্টাডি হিসাবে তথ্য প্রমাণ এবং লজিক্যালি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি মনে হয় ভিডিওটা আপনাদের তথ্যবহুল লেগেছে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আর যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই।